ভারতের ওপর একটা নির্ভরতা বাড়ছে এই সমস্ত দেশগুলোর, আমেরিকা, রাশিয়া, এবং এই জায়গা থেকেই সব দেশই চাইছে, সব সুপার পাওয়ার দেশই চাইছে ভারতকে সঙ্গে নিয়ে চলতে। আমরা সাম্প্রতিক একটা উদাহরণ টানতে পারি, সেটা হচ্ছে গিয়ে চীন। যে চীনের সঙ্গে সম্পর্কে একটা শীতলতা চলে এসেছিল, সীমান্ত সমস্যা নিয়ে একটা পর্যায়ে এমন গিয়েছিল যেই সময় সিচুয়েশন আরও খারাপ হতে পারে এই রকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু সেখান থেকেও সমস্যার সমাধান হয়েছে। চীন কোথাও না কোথাও বুঝতে পেরেছে যে ভারতকে সঙ্গে নিয়ে চলতে হবে, ভারতকে চটিয়ে চললে চলবে না। আমি ঠিক এই জায়গা থেকেই সুভাষিসদার কাছে আসবো। সুভাষিসদা, ভারতকে সব দেশ কেন এরকমভাবে, মানে আমি বলছি সুপার পাওয়ার যে দেশগুলো, সবাই কেন এরকমভাবে নিজেদের সঙ্গে পেতে চাইছে? ঠিক যে ব্যাখ্যাটা তুমি দিচ্ছিলে যে সবাই পেতে চাইছে, কেন পেতে চাইছে প্রথম, এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মোদিজি এবং ডক্টর জয়শঙ্কর, এই দুজনের যে বলা যায় মানে ক্রিকেট ম্যাচে যেরকম আমরা দেখি না যে জুটি, এই জুটিটা কিভাবে এটা কাজ করছে, কিরকমভাবে তারা মানে তাদের প্ল্যানিংগুলোকে সাজাচ্ছেন? দেখো, আমি একটা কথা বলি, পলিসি মেকিং না, মানে একটু শুনতে হয়তো অবাক লাগবে, পলিসি মেকিং এক দুজনের কাজ না, হিউজ নাম্বার অফ টিম যারা পেছনে কাজ করছে। মেবি দেয়ার আর ফেসেস যাদেরকে জগৎ দেখতে পাচ্ছে। সো রেসপেক্ট টু অল দ্য পিপল ইন দ্য ব্যাকগ্রাউন্ড অলসো। তো একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট কান্ট্রি বা ডিপেন্ডিং কান্ট্রি, যার উপর আমি ভরসা করতে পারবো, সেই মানুষটার সাথে কিন্তু আমি সবসময় সম্পর্ক নিয়ে এগোতে চাইবো। এটাই হচ্ছে মানে মানবিক অধিকার, মানবিক সম্পর্কের একটা মূল ধারা। ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের আদর্শ, ভারতবর্ষের যেখান থেকে ভারতবর্ষ নিজেকে আগামী দিনে পৃথিবীতে দেখছে, সেইখানে ভারতবর্ষে একটা অদ্ভুত ইকুয়েশন তৈরি করার চেষ্টা করছে। সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ফার্স্ট। এই যে কালচার অফ ডেভেলপমেন্টাল পলিটিক্স, যেটাকে ভারতবর্ষ বিভিন্ন রকমভাবে প্যারাফ্রেজিং করতে চাইছে, সেই জিনিসটা কিন্তু একটা সময় ধরে পৃথিবীর কাছে একদম হিব্রু ছিল। সেটা আস্তে 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 পৃথিবী অনেক সহজভাবে এবার বুঝতে শিখছে যে হোয়াট ইন্ডিয়া মেন্ট বাই কালচারাল ডিপ্লোমেসি, হোয়াট ইন্ডিয়া মেন্ট বাই কালচারাল এক্সচেঞ্জ, হোয়াট ইন্ডিয়া মেন্ট বাই ডিপেন্ডেন্ট ডিপ্লোমেসি। আজকের ডেটে এই ওয়েলফেয়ার, কালচার, এগুলো এমন একটা স্তরে চলে গেছে যেখানে 99% অফ দ্য কান্ট্রিজ হ্যাজ আন্ডারস্টুড দিস। যারা বোঝার নয় তারা আগামী 500 বছরে বুঝবে না, যারা বোঝার দে হ্যাভ অলরেডি আন্ডারস্টুড। এবার পয়েন্টটা হচ্ছে, এই যে রেসপন্সিবল পাওয়ার যারা আছে, এই রেসপন্সিবল পাওয়ারগুলো কিন্তু জানে কিভাবে একে অপরের পাশে দাঁড়াতে হয়। এই রেসপন্সিবল পাওয়ারসগুলো জানে যে আগামী দিনের পৃথিবীর স্ট্রাকচারটা হতে চলেছে এমন, যেখানে কিন্তু war is not the solution, or war can never be the solution. Destruction কোনো দেশের মঙ্গল করে না, কোনো দেশের ইকোনমিকে উপরে নিয়ে যায় না, দুটো দেশের ইকোনমির পক্ষেই ইকুয়ালি ক্ষতিকর হয়ে ওঠে। এবং সাম্প্রতিক সময় দুটো এই কনফ্লিক্টেই আমরা বুঝতে পারছি। এক্স্যাক্টলি, এই কনফ্লিক্ট খুব বাজে জিনিস। এই কনফ্লিক্টে কোনো সলিউশন হয় না, দিনের পর দিন অস্ত্র ব্যবসায়ীরা বড়লোক হয়, কাজের কাজ কিচ্ছু হয় না, পৃথিবীর কোনো উন্নয়নে কোনো কনফ্লিক্ট লাগেনি। সুতরাং পিস ইজ দি অর্ডার। তো এবার পিসটাকে অ্যাচিভ করার জন্য ডায়ালগ ইজ দি ওয়ে, যেটা ইন্ডিয়া সারা জীবন প্র্যাকটিস করে গেছে, এবং ইন্ডিয়া ইজ মাস্টার অফ দ্যাট। সেখানে গিয়ে কিছু ইনিশিয়াল ফেলিয়ার হলেও আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ এমন একটা লিডারশিপ জোনে আছে যেখানে 99% অফ দ্য কান্ট্রিজ হ্যাজ আন্ডারস্টুড যে কেন ভারতকে পাশে নিয়ে চলাটা আজকের ডেটে জরুরি। আরেকটা জিনিস আমি তোমাকে বলছি, খুব লক্ষ্য করে দেখো, ভারতবর্ষ এতদিন ধরে একটা পার্টিসিপেটিং নেশন হিসাবে সব জায়গায় যেত। আজকের ডেটে দাঁড়িয়ে ভারত কিন্তু যাচ্ছে এজ এ চেয়ার, সামবাডি যে লিড করছে, সামবাডি যার জন্য একটা অফিসিয়াল ডেকোরাম তৈরি হচ্ছে, যার জন্য প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টস, হেড অফ দ্য স্টেটস, এভরিবডি ইজ ইগার টু গেট কম্পেনিয়নশিপ অফ মিস্টার মোদি। ওয়াই? বিকজ এমন একটা ডিভিডেন্ড দিচ্ছে। দেখো, ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ডস বিজনেস। May it be Putin, may it be Oli, may it be Trump. Everybody understands business. Business ছাড়া, ইকোনমিক ট্রানজাকশন ছাড়া কোনো দেশ কোনো জায়গায় স্থিত হতে পারে না। সুতরাং এটাই হচ্ছে মডার্ন ডে পলিটিক্স, এটাই হচ্ছে মডার্ন ডে ডিপ্লোমেসির বেসিক লাইন। সেখানে গিয়ে ভারতবর্ষ এমন একটা রাস্তা খুলে দিচ্ছে, এমন ইকোনমিক করিডোরস খুলে দিচ্ছে, এমন অপরচুনিটি খুলে দিচ্ছে যে বড় দেশগুলো বুঝতে পারছে ইট ইজ গুড টু হ্যাভ আ ফ্রেন্ড লাইক ইন্ডিয়া। এবং তার জন্যই আজকে নট অনলি এই সার্ক বলো, বিমস্টেক বলো, বা নট অনলি দি স্মল অর্গানাইজেশন, আজকে অর্গানাইজেশনস মানে কম্পারেটিভলি স্মল অর্গানাইজেশনস লাইক ব্রিক্স। তুমি ব্রিক্স আজকে পৃথিবীর
বুকে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট বডিজ, কি করে এই বডিতে একটা ডিসিশন মেকিং জায়গায় ইন্ডিয়া বসে আছে? কেন বসে আছে? কি করে থেকে বড় কথা, কেন বসে আছে? কারণ আজকে তাকে রেকগনাইজ করছে পাওয়ার্স লাইক রাশিয়া, পাওয়ার্স লাইক চায়না। চায়না আজকে একটা ব্যালেন্স ডিপ্লোমেসি খেলার চেষ্টা করছে। চায়না যে আজকে ধরো 8 বছর 7 বছর আগে, ইভেন 3-4 বছর আগেও চায়নার প্রচুর ইন্ডিয়ার ব্যাপারে অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি আমরা দেখেছি। অনেক জায়গায় দেখেছি তারা টেরিটোরিয়াল এথিক্স ভেঙেছে, অনেক জায়গায় গিয়ে দেখেছি তারা এমন ধরনের ঘটনা ঘটিয়েছে যেগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সিজ ফায়ার হয়েছে, সেখানে গিয়ে অনেক রকম ইন্টারভেনশনস ঘটিয়েছে। ইট ইজ মানে একটা শোই চলে যাবে এই নিয়ে ডিসকাস করতে। কিন্তু সেই চায়না আজকের ডেটে দাঁড়িয়ে বুঝেছে হাউ ইম্পর্টেন্ট ইন্ডিয়া ইজ অ্যাজ আ মার্কেট, হাউ ইম্পর্টেন্ট ইন্ডিয়া ইজ অ্যাজ আ ব্যালেন্স থিওরেম। আমি আগের দিন তোমাদেরই একটা শোতে ফালক্রাম থিওরি বোঝাচ্ছিলাম। ফালক্রাম থিওরি হচ্ছে যে দাঁড়িপাল্লা হয়, দাঁড়িপাল্লার মাঝখানে যে ডান্ডিটা হয় ওটাকে ফালক্রাম বলে। সেইটাকে ব্যালেন্স থাকলে দুটো দাঁড়িপাল্লা একদম ইকুয়াল ব্যালেন্সে থাকে। এই দাঁড়িপাল্লার এই যে ফালক্রামটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া নোজ হাউ টু কিপ দিস ইকুইলিব্রিয়াম। এবং তার জন্য আজকে চায়না যতই যার সাথে যতই মিটিং না করুক না কেন, চায়না খুব ভালো জানে যে এশিয়ান পলিটিক্স শুধু না, আজকের ডেটে গ্লোবাল পলিটিক্সে নিজেদের রেলেভেন্সে রাখতে গেলে, নিজেদেরকে ট্রাস্টওয়ার্দি তৈরি করতে গেলে দে হ্যাভ টু হ্যাভ আ ব্যালেন্স উইথ ইন্ডিয়া। যদি ইন্ডিয়ার সাথে কনফ্লিক্টে থাকে, বহু দেশ তাদের সাথে ট্রানজাকশনাল বিজনেসে যাবে না। এবং লেট মি টেল ইউ সামথিং, গতদিন যখন ট্যারিফ প্ল্যান নিয়ে প্রেস কনফারেন্স করছিল ডোনাল্ড ট্রাম্প, দেয়ার অলসো চায়না ইজ ইনকারিং মোর দ্যান 54%, যেখানে ইন্ডিয়া ইজ লাইক 24% or something like that. সো যেখানে কনসিডারেশন হয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে বহু জায়গায়, বাট চায়নার ক্ষেত্রে সেটা কিন্তু ডাইরেক্ট 54%. সো বুঝতে পারা তো যাচ্ছে হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন। দ্য ইন্ডিকেশন ইজ ভেরি সিম্পল, যে ইন্ডিয়া ইজ নো মোর জাস্ট এ টেরিটরি, ইন্ডিয়া ইজ সামবডি ইউ শুড বি অ্যালাইনিং উইথ। আর তোমাকে দেখবে তোমার বাড়ির লোক, কখনো তোমার গুরুজনরা বলে দেয় এর সাথে বন্ধুত্ব রাখ, ইট উইল বি গুড ফর ইউ। কেন বলে? যেটা বলার পিছনে কারণটা, বেসিক কারণটা কি? বিকজ তারা জানে যে যদি এই সম্পর্কটা ভালো থাকে তাহলে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং ভবিষ্যতে তুমি উপকৃত হবে। এই একই থিওরি ওয়ার্ল্ড পলিটিক্সে আজকে একই থিওরি। হ্যাঁ, না ঠিক এই জায়গা থেকে তুমি চীনের দিকটা তো ব্রিফ করলে, এবং চীনের যে সাম্প্রতিক যে আমরা ওদের মানে ওদের যে অবস্থান দেখছি, তাতে করে এটা অন্তত যে স্পষ্ট যে চীনও চাইছে ভারতকে সঙ্গে নিয়ে চলতে। এবার যে কথাটা তুমি বলছো যে এখন পুরো ওয়ার্ল্ড অর্ডার যেটা বুঝছে সেটা হচ্ছে কি বিজনেস, ব্যবসা কোথায় কি হচ্ছে, সবাই চায় যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করতে, সেটা না করতে পারলে আখেরে সেই দেশটার লস। যদিও কিছু কিছু দেশ সেটা বুঝতে চায় না, আমরা সে বিষয়ে কথাও বলতে চাই না, না বুঝুক গিয়ে। কিন্তু এই যে মানে চীন যেরকম এই ব্যাপারটা বুঝতে পেরেছে, এবং আমেরিকার সব থেকে বড় ব্যবসার জায়গা হচ্ছে কি হাতিয়ার, অস্ত্র। এই যে ইউক্রেন রাশিয়া তুমি ওয়ার বলো, কনফ্লিক্ট বলো, বা ইসরায়েল ফিলিস্তিন কনফ্লিক্ট বলো, দুটো ক্ষেত্রেই কিন্তু আমেরিকার লাভ হচ্ছে এই অস্ত্র থেকেই।